गुड मर्निंग वेलकम बैक टू माई চ্যানেল। বাবু অনেকদিন পর বললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বলাই বন্ধ করে দিয়েছি। মিষ্টি একটা সকাল আর পাগলি একটা মেয়ে, এই তো দিনটা শুরু করলো। দেখতে থাকো, ঘরের কাজ এখনো পর্যন্ত কোনো কিছু শেষ করে উঠতে পারিনি, সব কিছু ছিটিয়ে রয়েছে। কালকে বাসন মাজেনি, দেখলাম যে বাসন যদি মেজে নিই একা থাকার এবার কাজকর্ম তেমনভাবে থাকবে না, এবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এবার কিছু তো নিয়ে আসতে হবে তোমাদের সামনে, শুধু তো সারাদিন বকবক করলেও হয় না। আর একটা জিনিস দেখবে, এমনি কথা বলার থেকে কাজ করতে করতে কথা বলাটা দেখবে অনেকটা ভালো হয়। মানে যেগুলো ধরো যে এমনি সামনাসামনি এই যে এখন তোমাদের সাথে যে কথা বলছি, সেই এই কথার মধ্যে দেখবে অনেক কিছু মিস করে দিই, মানে মেন কথাগুলোই বলা হয় না, কিন্তু কাজ করতে করতে যখন কথাগুলো বলা হয় অনেক কিছু যেন কথা বলে ফেলি। কিছু কিছু কথা যা মনের মধ্যে থাকে হয়তো কাউকে বলতে পারি না, কাউকে বলেও লাভ নেই। কথাই আছে না, দেওয়ালে ওরও কান থেকে। তার থেকে ভালো নিজের কাছেই রাখো, নিজের মতো করে গল্প করো আর নিজের মতো করে কথা বলা, সেটাই অনেকটা ভালো আছে। না কাউকে বলবো, না কেউ শুনবে, না কেউ পাঁচকান করবে। এবার পাঁচকান করলেও হয় না, তাদেরকে আবার তিলের মধ্যে তাল জড়াতে হয়, তিলের মধ্যে তাল জড়িয়ে তারপরে কথা শুরু করতে হয়। আবার কেউ কেউ তো এত অভিনয় করে যে ধারণারই বাইরে, মানে তার সঙ্গে পারবে না। তো অথচ মূর্খ মানুষের সঙ্গে যতটা দূরে থাকবে, যতটা দূরত্ব বজায় রাখবে, ততটা আমাদের কাছে ভালো, আর তোমাদের কাছে ভালো, আমার কাছেও ভালো। তো আজকে সকালটা এইভাবে পাগলি ছাগলি নিয়ে আসলাম, এসে শুরু করলাম, চা খেয়ে সবে উঠলাম, কিছু ফোনের কাজ ছিল যেটাকে কমপ্লিট করলাম, আর এই এখন আমার দিনটা শুরু করলাম সারাদিন। আর এই নাকেরটা না চেঞ্জ করব, নাকেরটা এই যে তাল, আমি তো তালা মানে যেটা তালি বলি আমরা, অনেকে তালা বলে, অনেকে কি বলে জানি না। তো এটা তো পেঁয়াজ ছিল, আমি বললাম যে পেঁয়াজ পরিনি, পেঁয়াজটা পরি, ভালো লাগবে, কেন সব রকম একই পড়ার থেকে। তো দেখছি না আমি পড়তে পারছি না, আমার খুবই অসুবিধা হচ্ছে, ওই নাকে লাগছে বারবার করে। আর এটা যখন ঘুরে যাচ্ছে ভেতরে চলে যাচ্ছে, মানে বেকায়দা মতো যদি এই নাক এখানে কিছু একটা লাগছে বা চেড়ে যাচ্ছে না, তখন যে নাকের যে সামনে মানে সামনের দিকে যে অংশটা আছে প্যাচের, একদম পুরো মাংস থেকে ঢুকে যাচ্ছে চামড়ার মধ্যে গিয়ে, খুবই অসুবিধা হচ্ছে। দেখি এটা কবে চেঞ্জ করতে পারি, তোমাদের যখন বলেছি তখন হয়তো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো। একটু সমস্যার মধ্যে রয়েছি, সমস্যাটা পার হয়ে গেলে চেঞ্জ করব। বেশি তো টাকা লাগবে না, এটাতে ধরো টাকা আছে, এর মধ্যেই হয়তো 200-300 টাকা দিলে হয়তো হয়ে যাবে, তো সেটাই করব। এত প্রবলেম হচ্ছে, আমি যদি জানতাম তাহলে এই প্যাচ নিতামই না। যাই হোক, সব কিছু অভ্যেস করতে হয় একটু একটু করে, একই রকম থাকা থেকে পরিবর্তনটাও তো করা অনেক ভালো, তাই না? তো চলো এখন রাখছি, না এখন চলো না, ঠিক আছে এখন রাখছি, তোমাদের সামনে পরে আসছি। একটুখানি বাবুকে দেখিয়ে দিই, এই যে বাবুর সকাল এইভাবে হয়ে রয়েছে, গেঞ্জিটা খুলে ওখানে রাখা রয়েছে। এখন বাবু বড় হয়েছে তাই লেপের ভেতর আসতে চায় না, লেপের ঢাকা দিচ্ছি, কিছুক্ষণ থাকছে আবার সরে যাচ্ছে। তো গেঞ্জি পরিয়েছিলাম বলে একটু ঘুমটা হয়তো রাত্রে দিয়েছে, ভোরবেলাতে আমি জোর করে লেপের ভেতর নিয়ে ঢুকিয়েছি। তখন ভোর বলবো না, তোমার তখন কটা বাজে, 6:30 বাজে। আর অত সকালে আমিও উঠেও বা কী করবো, তো তখন এই যে আমিও উঠলাম, তখন দেখছি লেপের ভেতর থেকে ওইও উঠলো, গেঞ্জি খুলতে বললো, খুলে দিলাম। আর এই অবধি এই যে হয়ে রয়েছে, এখন ঝটপট করে সব কিছু করি, নোংরা জমা হয়ে গেছে, এখন এগুলোও ফেলে আসতে হবে। বেশি নোংরা নেই, কিন্তু শাক পাতার জন্য মনে হচ্ছে কত নোংরা জমে গেছে। তেমনভাবে তো কোনো কিছু খাওয়াই হয়নি, মাছ মাংস কোনো কিছুই হয়নি, আজকেও সবজি খাবো। আজকে রাত্রে দেখা যাক, যদি যাই বাজার তাহলে যাব। রোদ তো খুব সুন্দর আছে আজকে, খুবই সুন্দর রোদ, কিন্তু এই যে বাতাস দিচ্ছে কি না, বাতাসটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু না বেশ ভালোই ঠান্ডা লাগছে, গা শিরশির করছে। আমি চাদর গায়ে দিয়েছি, বুঝতে পারছো? আর টাইমটা কটা বাজে, উঠবা না, উঠো, উঠে যাও, 11:30 বাজে। এখন ঝটপট করে কাজ করবো, একদম ঘন্টাখানিকের মধ্যে আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, ফটাফট কাজ হয়ে যাবে। আজকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওর যে গা আঁচড়াবো মাথাতে ছিল না, মানে মাথাতে ছিল, মানে আঁচড়াবো সেটা একদম থেকে উড়ে গেছে, যে না নিচে আঁচড়ায়, ও নিচে আঁচড়ায়, ও যে ওর ব্রাশটা নিই, ও তাড়াতাড়ি করে খাট থেকে নিচে এসে বসে যায়, ও আঁচড়াতে এত পছন্দ করে, আরাম লাগে, তাই ধরে টেনে নিয়ে এসেছি। ও এখানে আঁচড়াবে না, ঘরে আঁচড়াবে, যেন ঘর থেকে আবার টেনে ধরে নিয়ে আসলাম আমি। স্নান তো কোনো রকমভাবেই করানো যাবে না, যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ, কিন্তু স্নান তো করাতেই হবে, যেদিনই হোক, যেদিন স্নান করবো ঠান্ডা তো থরথর করে কাঁপবে আর কাঁদবে, কুঁ করে কাঁদবে। কোনো এক সময় যদি পারি তো শেয়ার করবো স্নান করার সময় কান্নাটা,
ছোট থেকে স্নান করে, কিন্তু ওর স্নান করার অভ্যেসটা গেল না, কান্নার অভ্যেসটা কুঁ কাও কাও করে কাঁদতে থাকে, ও স্নান করবে না। হ্যাঁ, আবার তুমি শ্যাম্পু ছাড়া গায়ে জল ঢেলে ওকে বার করে দাও, কোনো আওয়াজ দেয় না, কোনো রকম কোনো কিছু করতে মানে করে না। তো গায়ে শ্যাম্পু দিলেই হলো, ওই যেই বুঝবে গায়ে শ্যাম্পু, ব্যাস ছটপটানি শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল, আমার গায়ের উপর লাফ দিতে শুরু করে দিল। এখন তো গায়ে লাফটা কম দেয়, বড় হয়েছে ওই জন্য নাকি, বুঝতে শিখেছে ছেলে আমার, তো গায়ে লাফ দেয় না। কখনো কখনো কি করে, ওই গেটের উপরে দাঁড়িয়ে যায়, দেওয়ালের উপরে দাঁড়িয়ে যায়, গায়ে জল দিবে না। হয়ে গেছে, কি খুশি এখন ও, পারলে সারাদিন ওকে ব্রাশ দিয়ে আঁচড়াতে থাকো। এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম, আর নিজের জায়গায় এবার যে যা কিছু মেলার একটু মেলে, ব্যক্তিগত লাইফ বলেও যা আছে, ভাড়া বাড়িতেও ব্যক্তিগত বলে অনেক কিছুই আছে। যেমন নিজের যতটুকু সীমানা ততটুকু, তার বেশি কিন্তু ঝাড় দেওয়া যাবে না, পরিষ্কার করা যাবে না, জুতো রাখা যাবে না, জল ফেলা যাবে না, তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন। তেমন হয়েছে এই দড়ি, তোমার হাঁড়ি কড়াই, তুমি রান্না করে খাও, যতই কষ্ট হয়ে যাক কাউরের দিকে এগিয়ে যাবে না, কিছু বলারও দরকার নেই, বাড়ির মালিক মালকিন যা বলবে সেটাই ডিসিশন হবে। তো তাই ব্যক্তিগত লাইফের নিজস্ব দড়িতেই জামা কাপড় মেলা হয়েছে, সেই মেলাতেই এখন উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে দিলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেদিকটা শুকিয়েছে ভেজা আছে ওই দিকটা আবার রোদের দিকে করে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে তড়িঘড়ি করে আমি নিয়ে চলে যেতে পারবো ঘরের ভেতরে। ওর জন্য আমাকে অপেক্ষা করতে হবে না, অপেক্ষা করে লাভ নেই, মানুষের জন্য অপেক্ষা করে লাভ নেই, তো এদের জন্য অপেক্ষা করে কোনো লাভ আছে? আচ্ছা, ভাত হয়নি, সবজিটা বসিয়েছি, ভাজাটা হলো, ডাল করব, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। চা আজকে বেশি হয়ে গেছিলো, তো ওইভাবে রাখা আছে, ভাবলাম যে খাবো রান্না করতে করতে, আজকে ইচ্ছে করে দেরি করলাম, তো এতটাই দেরি যে এখন 2টো বাজে, ভাত হয়নি এখন পর্যন্ত। যে একার কি আছে, দেরি করি, সময় মতো সব কিছুই হবে, আর তাড়াতাড়ি হয়ে গেলে সময়টাও পার হয় না, আর কিছু ভালোও লাগে না, সময় পার হতে চায় না, আর ফোন আমি বেশিক্ষণ নাড়াচাড়া করতে পারি না। কুর্তিটা আমাকে আরও সেলাই করতে হবে, ঘাড় খুলে যাচ্ছে, ঘাড়টাও সেলাই করতে হবে, আর আর্ম হলে এটা ঠিক আছে, এ হাতটা ডান হাতটা ঠিক আছে, কিন্তু বাঁ হাতটাতে দেখো কতটা ঢোলা, এটা আমাকে হাতেই সেলাই করতে হবে, বুঝতে পারছি, হাতে সেলাই করে নেব, অসুবিধা নেই। তো ঘটনাটা হচ্ছে কি, পরশুদিন রাত্রে 2:45 বাজে হুট করে সেলাই মেশিনের আওয়াজ হচ্ছে। নিচের দাদাটা তো পায়ের মেশিন আছে, মানে পা দিয়ে চালাই সেলাই মেশিনটা, তো ওটার আওয়াজ তো দেখবে আলাদাই হয়, আর কারেন্টের সেলাই মেশিন দেখবে, মানে যেটা কারেন্টে চলে, পা দিয়ে চাপতে হয়, তো সেটা দেখবে আওয়াজটা আলাদা হবে, আর মেশিন একটা কাটার মেশিন থাকে দেখবে সেটার আওয়াজটা আলাদা হয়। তো 2:45 হট করে আমার কানে না সেলাই মেশিনের আওয়াজ আসলো, যেটা কারেন্টে চলে আর কি, হট করে কানে আওয়াজটা আসলো, আমি ভাবলাম হয়তো ভুল শুনছি, তো থাক, আবার দেখছি কিছুক্ষণ পর আবার কানে আওয়াজটা আসছে, মানে থেমে থেমে আসছে আবার আওয়াজটা, একদম যে কন্টিনিউ আসছে সেটা না, মানে যে কাজ কর, মানে ধরো যে একটা সেলাই মারছে, আবার ওই জায়গাটা ধরে আবার সেলাই মানে যে থামাটা, সেই থামাটা হচ্ছে, ভালো করে শুনি তো দেখছি হ্যাঁ সেলাই মেশিনের আওয়াজ আর কাটার আওয়াজ। তো 2:45টার সময়, আর এটা তো জানোই যে এটা একটা টেলারের অফিস, মানে একটা ফ্যাক্টরি নিয়েছে, আর উপরতলা নিয়ে একটা ফ্যাক্টরি, মানে সমস্ত কিছু অর্ডারে বানানো হয়, তো এবার অর্ডারে বানানো হয়, বুঝতেই পারছো, একটা দুটো মাল হয় না, প্রচুর মাল বানানো হয়। তো আমি তো এখানে 1 বছরে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি, আর কানে আওয়াজ শুনেও অভ্যস্ত হয়ে গেছি কোনটা কিসের আওয়াজ। আমি দীপকেও ডাকতে পারছি না, দীপ সবে ঘুমিয়েছে, আর নাক ডাকছে, ওর তো সর্দি হয়ে গেছিলো, ওদিকে কফ জমেছে, তো আগেও একটু হালকা নাক ডাকছে, তো ওই কফ বসে থাকার জন্য নাকটা একটু বেশি ডাকছে, ওকে আমি আওয়াজও দিতে পারছি না, জানি না। আর এই জানলার ক্লিপটা তো লাগে না, শুরু থেকেই জানো, তা হালকা করে সরিয়ে না, যে হতে পারে কাজ, হয়তো প্রচুর কাজ আছে, আবার ভোর থেকে শুরু করেছে। দেখছি ওপরতলাটা সম্পূর্ণ অন্ধকার হয়ে আছে, নিচের জানলা আলো তো আসবে, কাছের জানলা কোনো দিকে আলো নেই, আমি এত গুরুত্ব দিলাম, হয়তো ওর পেছনেও বিশাল এরিয়া আছে, কেউ হয়তো কাজ করছে। কালকে আমি দীপকে বললাম সে কথাটা, দীপ বলছে হয়তো ভেতরে কেউ কাজ করছে, আমি বললাম না, আমি জানলা খুলে না দেখলাম, সেটা মঙ্গলবার দিনই হয়েছে। মঙ্গলবার দিন আমার দুয়ারে যেমন একটা জোরে একটা লাত মেরে বাড়ি যেমন পড়ে, ওরকম লাত মারার আওয়াজ জোরে ধারাম করে, আর সেদিনকার রাত্রেও এই ঘটনাটাই ঠিক ঘটেছে, তা আমি আর গুরুত্ব দিলাম না এগুলোতে।
আলাম যে আমি এই বাড়িতে জবে থেকে এসেছি কিছু না কিছু তো একটা হয়েই যাচ্ছে অলৌকিক ঘটনা, হ্যাঁ মানে অস্বাভাবিক ঘটনা হয়েই যাচ্ছে, জানি না কী করে কেন, হয়তো হাওয়া বাতাস নাকি। আর এখনকার মানুষ তো মানে কালা জাদুর অভ্যস্ত, কলিযুক্ত কালা জাদুর অভ্যস্ত, মানুষের তো ভালো চাইতে পারে না। তো আমি এত গুরুত্ব দিলাম না। আমি যাই হোক বজরংবলী আছে আমার গেটে, আমার ঘরে সবাই আছে, আমি চিন্তা করি। তো দীপর সাথে সাথে ঢুকলো মঙ্গলবার দিন চায়ের সময়তে, বললো না তো আমি তো সেই দিয়ে উঠলাম, কোনো আওয়াজ পাইনি তো, মানে সাথে সাথেই হয়েছে, গেটের আওয়াজ পেয়েছে। আমি আর জোরে ধসমসিয়ে উঠে বাইরে এসেছি, জোরক আমি ঘরেই রেখেছি, আমি জোরক তোকে যেতে হবে না, এই বেলকানির গেটটা খুলে আমি জাস্ট দেখেছি আর দীপ উঠে গেছে। আর ওরকম ফ্যাক্টরি কথাটাও বললাম, তো ওইও শুনে একটু অবাক হয়ে গেল। আমি আর কোনো গুরুত্ব দিলাম না, ও একটু ভীতু, ভয় পাই। আমরা সময় অসময় একা থাকে তো থাক কিছু বলবো না, আর কোনো গুরুত্ব দিলাম না, কথাটাকে আমি ঘুরিয়ে দিলাম কাল করে। ওই শুনে অবাক হয়ে গেছিল। ভূত আত্মা যাই বলে থাকো না কেন, যারা দেখেছো তারা বিশ্বাস করবে, আর যারা দেখোনি তারা বিশ্বাস করবে না। আমি চোখে অনেক দেখেছি, অনেক বলতে একদম প্রচুর দেখা সেটা নয়, কিন্তু যতটুকু দেখা ততটুকু আমি চোখে দেখেছি। তোমরা যদি কেউ শুনতে চাও তা আমি অবশ্যই বলবো। আর আমার মা তো কি বলবো, আমি তো এখন কাছে থাকি না, নাহলে আমার মাকে দিয়ে আমি গল্পগুলো শোনাতাম সুন্দরভাবে, খুব সুন্দরভাবে শোনাতাম গল্প। আমার মা নিজের চোখে দেখেছে ঘটনা কি একদম সাক্ষাৎ চোখের সামনে যা যা হয়েছে সব দেখেছে, যাওয়া আসা বসা দাঁড়িয়ে থাকা সব দেখেছে আমার মা। মাকে বলছি আসতে, তো মা এখন আসবে না। মা বললো যে একবারেই যাব, কিছু কাজও আছে এখানে, আগে আমরা যাব তারপরে। তো তখন যদি মনে থাকি তাহলে এই গল্পগুলো শোনাবো আমি, আমার মায়ের মুখ দিয়ে সত্য মানে সাক্ষাৎ চোখে দেখা ঘটনা, ভূতের ঘটনা, মানে ভূত দেখেছে আমার মা চোখে, নিজের চোখে। তখন বলবো রেল লাইনে চোখে দেখা, তখন আমি মোট আমরা 4 ভাই বোনের মধ্যে একজনকেও আমরা ছিলাম মারপিটে, তখন আমার মা দেখেছে, হ্যাঁ একবার চোখের সামনে মাকে ডাকছিল। সেই ঘটনাটাও যদি হয় তো মাকে বলবো, যদি মা যদি নয় মানে মা যখন আসবে আমার এখানে, ঠাকুর করে ভালো একটা সুন্দর বাড়িতে যাই, সব কিছু ঠিকঠাক হয়ে যাক ঠাকুর করে। একটু তো মানে আমি শুরু থেকে ঝামেলার মধ্যে দিয়েই আছি, কখনো ঠিক হয় না, যখন একটু ঠিক হয় আবার সেই ঘুরে ফিরে সেই প্রথম ঝামেলাটাই আবার ঘুরে ফিরে চলে আসে। জানি না এগুলো সমাধান কবে হবে, হয়ে গেলে তো তাহলে তো আর কোনো ঝামেলাই নাই, আমার জীবনে অন্তত কোনো ঝামেলা নেই। তো আসলে আমি শোনাবো। প্রত্যেকের মধ্যে পরিবর্তন দেখতে পাবে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন দেখতে পাবে না। যেইভাবে আছি শুরু থেকে সেইভাবেই আছি। যেই একটু উপরে উঠি যে হ্যাঁ সব কিছু ঠিক হয়েছে, একটু সামান্য ধরো যে 1% উপরে উঠি, আবার দেখি যেই কাজটি জানো তো সেই নিচে নেমে চলে আসি, জানি না কেন। মানে আমাদেরকে উপরে কেউ তো আছে, কিছু তো আছে যে আমাদেরকে ভালো থাকতে দেবে না, কারোর সঙ্গে মিশতে দিবে না, একটু ভালো খেতে দেবে না, একটু ভালো উন্নতির পথে যেতে দিবে না, কেউ তো আছে। কিন্তু যাই হোক ঠাকুরের দয়াতে আশীর্বাদে যতটুকুই যেভাবেই আছি দেখো ভালোভাবেই চলে যাচ্ছি, কিন্তু এইভাবে তো সারা জীবন চলা যায় না, একটু তো নিজের ভবিষ্যতের জন্য কিছু তো করতেই হয়, কিন্তু সেটা আর হয় না জানো তো। মানে আমাদেরকে উঠতেই দিচ্ছে না, জানি না কোন মানুষের এত কুদৃষ্টি পড়ে আছে আমাদের উপরে, কুদৃষ্টি এতটাই বাজে ভাবে আমাদের উপর রেখেছে। আমরা এক পা একটু যদি উপর সিঁড়িতে ধাপে উঠি তো ফট করে আবার সিঁড়ি তো দূরের কথা, মাটিতেও মনে হয় পা পড়ে না আমাদের, এমন একটা অবস্থা হয়ে যায়।